ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ডাব্লিউপিপিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষা সবেমাত্র শেষ হয়ে গেল। তো এই পরীক্ষার যে 4টি শিফট হয়েছিল, সেই 4টি শিফটে প্রশ্নপত্রের মান কেমন ছিল সে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই গ্রুপ অফ এক্সপার্টের দ্বারা আমরা কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষার যে এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে সেই কাট অফটা নিয়ে কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করব। পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আমি পিএসসি ক্লার্কশিপের কাট অফ নিয়ে আলোচনা করব। তো আপনি যদি পিএসসির ক্যান্ডিডেট হয়ে থাকেন, পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই ভিডিও যদি আপনার ভালো লাগে, মনোমতো হয়, অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আমরা এই রিলেটেড ভিডিও বা যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু ভিডিও আমরা আগাম ছেড়ে থাকার বা আগাম কিন্তু সেই ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো চলো আমরা কিন্তু এই বিষয়ে যে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করব সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখো, ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে 4টি শিফটে পরীক্ষা হয়েছে 16 তারিখ এবং 17 তারিখ মিলে। সেই 4টি শিফটে প্রশ্নপত্রের মান কেমন ছিল, প্রথম শিফট, দ্বিতীয় শিফট, পরের দিন প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র কেমন ছিল সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আপনাদের সামনে। আপনারা কিন্তু ভিডিওর মধ্যে বজায় থাকুন। পাশাপাশি 2019 সালে যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল তাতে প্রিলিমিনারিতে বা প্রিলি পরীক্ষাতে কাট অফ কত ছিল সেই বিষয়টাও দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই ভিডিওর মাধ্যমে হুবহু অ্যানালিসিস করার চেষ্টা করব। আপনারা নির্দ্বিধায় কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে একটুই মনোমতো কাট অফ আপনারা কিন্তু জানতে পারবেন, বা এই কাট অফ দেখে বা এই কাট অফের অ্যানালিসিস দেখে আপনাদের হয়তো ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কেননা আমরা এই ভিডিওর শেষে 2024-এর প্রিলিমিনারি ক্লার্কশিপ পরীক্ষাতে যে কাট অফ হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো চলো কিন্তু ভিডিওটা শুরু করি। দেখো, 16 তারিখ এবং 17 তারিখ এই দুটো দিন কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল। 16 তারিখ দুটো শিফটে পরীক্ষা ছিল। দুটো শিফটের প্রথম শিফটে ইংলিশ, জিকে এবং আর্থমেটিকের যে বিষয়গুলো ছিল সেই ব্যাপারে একবার আলোকপাত আমরা করব। দেখো, ফার্স্ট শিফটে আমি নিজে পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে বলে রাখি ফার্স্ট শিফটের তুলনামূলক ইংরেজির কিছু প্রশ্ন কিন্তু কঠিন ছিল। ইংরেজির কিছু প্রশ্ন কঠিন ছিল। জিকে আনুপাতিক হারে স্ট্যাটিক পার্টটা বেশি ছিল। স্ট্যাটিক পার্ট কিন্তু ফার্স্ট শিফটের পরীক্ষাতে বেশি ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল তুলনামূলক খুব একটা টাফ বলবো না, কিছু স্ট্যাটিকের প্রশ্ন কিন্তু জটিল দিয়েছি। ইতিহাস, ভূগোল, এই সায়েন্সের পার্ট থেকে তো কোশ্চেনই ছিল না। তো এক্ষেত্রে বলে রাখি জিকে পার্ট থেকে মোটামুটি তুলনামূলক সহজেই ছিল। কিন্তু আর্থমেটিকের কিছু প্রশ্ন ছিল তোমার যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, কিন্তু এমন কিছু প্রশ্ন ছিল যেগুলোকে তোমাকে খুব বেশি টাইম টেকিং প্রশ্ন। তাহলে ওভারঅল মিলিয়ে যদি আমরা ফার্স্ট দিনের ফার্স্ট শিফটের কথা আলোচনা করি তো মোটামুটি মডারেট টু হার্ডের দিকেই কিন্তু প্রশ্ন ছিল, অর্থাৎ মডারেট থেকে কিন্তু হার্ডেই কোশ্চেন ছিল, ইজি কখনোই বলা যাবে না, মডারেট টু হার্ড কিন্তু কোশ্চেন ছিল। সেকেন্ড শিফটে যদি তুলনামূলক আসি তো হ্যাঁ, পিএসসি যে কথাটি দিয়েছিল যে মোটামুটি আমরা প্রতিটি শিফটে প্রশ্নপত্রের মান বা প্রশ্নপত্রের ধরন বা মানের যে ধরন সেটা বজায় রাখার চেষ্টা করব, সেটা কিন্তু পিএসসি করেছিল। আমরা সেকেন্ড শিফটের প্রশ্নপত্র বা যতটুকু আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে জেনেছি বা স্টুডেন্টদের কাছ থেকে জেনেছি, তো সেক্ষেত্রে আমি বলে রাখি সেকেন্ড শিফটে যে প্রশ্নপত্র ছিল তুলনামূলক ফার্স্ট শিফটের মতোই। সেখানেও ইংরেজির কিছু প্রশ্ন ছিল তুলনামূলক খুবই সহজ, কিছু প্রশ্নতে কিন্তু অনেককেই বেগ পেতে হয়েছে। যাদের প্রিপারেশন ভালো ছিল না তারা কিন্তু অবশ্যই বেগ পেয়েছে। জিকে ফার্স্ট শিফটে যা ছিল সেকেন্ড শিফটও ওই ধরনের প্রশ্নের মানেই কিন্তু সেকেন্ড শিফটও রাখা হয়েছিল। সায়েন্সের পার্টটা খুব একটা ছিল না, ইতিহাস ভূগোল থেকে নর্মাল কোশ্চেন ছিল, স্ট্যাটিক পার্ট থেকে বেশি কোশ্চেন ছিল এবং সেখানে প্রশ্নের মান কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। আর্থমেটিকের জায়গায় বলবো যাদের অঙ্ক ইজি লাগে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ওভারঅল যদি আমরা অ্যাভারেজ ধরার চেষ্টা করি আর্থমেটিকের অ্যাভারেজ একটা ব্যাপারে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে বলি যে কিছু প্রশ্ন 15 থেকে 16খানা প্রশ্ন মোটামুটি সহজ বা ইজি বলা যায়, কিন্তু কিছু প্রশ্ন এমন ছিল যেগুলো অনেক টাইম টেকিং, কেন আমরা তো সবাই জানি যে আমাদের এই 100টি প্রশ্নের জন্য সময় নির্ধারিত ছিল 90 মিনিট। তো সেক্ষেত্রে আর্থমেটিকের কিছু প্রশ্ন কিন্তু কঠিন ছিল বলা যায়। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট প্রথম ডের যে এক্সামস তাতে কিন্তু আমরা মডারেট টু হার্ডের দিকেই যাচ্ছি, যে এই দুটো শিফটেই কিন্তু তাই হয়েছে। দ্বিতীয় দিনের কথায় যদি আমরা আসি, অর্থাৎ 17 তারিখে যে এক্সাম হয়েছে তাতে যদি আমরা আসি, অর্থাৎ আজকে যে এক্সামটি হয়ে গেল
এখানেও কিন্তু প্রশ্নপত্রের মান যথেষ্ট কঠিন ছিল, যথেষ্টই কঠিন ছিল। হ্যাঁ, অনেকেই বলবে না স্যার আমরা তো মোটামুটি ভালোই এক্সামে করে এসেছি, সে ব্যাপারটা আলাদা। কিন্তু অ্যাভারেজ যদি আমরা ধরার চেষ্টা করি তো অবশ্যই কিন্তু প্রশ্নপত্রের মান একটু টাফ ছিল। কেন আমার অনেক শিক্ষার্থী মানে স্টুডেন্ট কী হয়েছিল না, ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়ে এসেছিলো এবং তারা বলছিল যে স্যার হ্যাঁ যথেষ্টই পরীক্ষা, কিন্তু জিকে পার্ট এবং ইংলিশের পার্টটা মোটামুটি তুলনামূলকভাবে একটু খুব একটা ইজি বলবো না, মানে মডারেট রেখেছিল। আর্থমেটিকের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রশ্ন 10-11টা প্রশ্নের মতো একটু হার্ড ছিল। দেন সেকেন্ড শিফটে আমার এক ক্লোজ ফ্রেন্ড পরীক্ষা দিয়ে এলো এবং সে এসে আমাকে যখন অ্যানালিসিস জানালো তখন সে আমাকে বললো যে না সত্যিই কিন্তু সেকেন্ড শিফটে যে স্ট্যাটিক পার্ট বা যে জিকে পার্টটি ছিল সেই জিকে পার্টটি কিন্তু তুলনামূলকভাবে কঠিন ছিল, জিকে পার্টটি তুলনামূলকভাবে কঠিন ছিল। তো সেক্ষেত্রে বলে রাখি, হ্যাঁ এবারে যদি কারো প্রিপারেশন খুব ভালো হয়ে থাকে, 100% প্রিপারেশন নিয়ে সে যদি ক্লাসিপের পরীক্ষায় যায় অবশ্যই তার পরীক্ষা ভালো হবে, সে কিন্তু সেই ব্যাপারটাতে আসছে না। আমরা অ্যাভারেজ ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি যাতে আমাদের কাট অফ নির্ণয় করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, ফার্স্ট সেকেন্ড এই দুটো দিনেই যে দুটো করে শিফটে পরীক্ষা হলো, এই শিফটগুলোতে কিন্তু কোয়েশ্চেন ছিল মডারেট থেকে কিন্তু হার্ড, মডারেট থেকে কিন্তু কোয়েশ্চেন হার্ড ছিল, ইজি আমরা কখনোই বলতে পারি না। তাহলে এক্ষেত্রে বলে রাখি তাহলে কাট অফ কী হবে। দেখো কাট অফ বিষয়টা নির্ধারণ করতে গেলে কয়েকটা বিষয়ের বা কয়েকটি মানদণ্ড আমাদেরকে জেনে রাখা উচিত। তো সেই কাট অফ বিষয় নির্ধারণ করার আগে আমরা চলো একবার দেখে নিই 2019 সালে যে ক্লাসিপ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তাতে কাট অফ কী ছিল। দেখো আমরা সকলেই জানি আমাদের এই 2023-এর নোটিফিকেশান অনুযায়ী 24-এ যে ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে তার আগে 2019 সালে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল এবং সেই ক্লার্কশিপের পরীক্ষায় কাট অফ ছিল কি সে ব্যাপারটাতে আসি। তো যদিও বলে নিই সেই পরীক্ষার্থী মানে সেখানেও পরীক্ষার্থীর সংখ্যা প্রায় অ্যাপ্রক্স 7 লক্ষের কাছাকাছি ছিল। মেন পরীক্ষায় ডাকা হয়েছিল কিন্তু মাত্র 65,000কে, 65,000 সামথিংকে কিন্তু ম্যান পরীক্ষার জন্য ডাকা হয় এবং তাতে সেবারে কিন্তু শূন্যপদ ঘোষিত ছিল, মানে পূর্ব নির্ধারিত ছিল শূন্যপদ, সেটা হচ্ছে 7,227টি শূন্যপদ কিন্তু এর আগের বারে অর্থাৎ 2019-এ যে প্রিলিমিনারি পরীক্ষা হয় পিএসসি ক্লার্কশিপের তাতে কিন্তু আমরা শূন্যপদ পেয়েছিলাম এবং তার ফলে যে কাট অফটি উঠে আসে এই 65,000কে ডাকার ফলে তাতে আমরা লক্ষ্য করি যে জেনারেল ডাক পেয়েছি 65 অর্থাৎ কাট অফ হয়েছে 65। আমরা কাট অফ মানে তো সবাই জানি লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট, হ্যাঁ তার মার্কস 65 ডাক পেয়েছে মানে কাট অফ হয়েছিল 65। ওবিসি এ কাট অফ ছিল 43.00, ওবিসি বি এর কাট অফ ছিল 56.33 অর্থাৎ তুলনামূলকভাবে জেনারেলের থেকে একটু ভালোই কম ছিল। নেক্সট এসসির কাট অফ ছিল 48.67 এবং এসটির কাট অফ ছিল 29.67। এটা হচ্ছে তোমার 2019 সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেই প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু কাট অফ। এবারে চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এবছর অর্থাৎ 2024-এ এই 16 এবং 17 নভেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষা কন্ডাক্ট হলো এই পরীক্ষার কাট অফ কেমন হতে চলেছে। দেখো কাট অফ নির্ধারণ করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো তো জানতেই হবে যে শূন্যপদ কত, তাই না, এবং পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, এক্সপেক্টেড কত ডাকা হতে পারে সেটা তো আলাদা বিষয়। মোটামুটি এই দুটো বিষয় জানতেই হবে, শূন্যপদ এবং কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে বলে রাখি এবছর অর্থাৎ 2024-এ প্রায় 7 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং অনুমান করা হচ্ছে 7,24,000 সামথিং কিছু নাকি ফর্ম ফিল আপ হয়েছে, বিভিন্ন সূত্র মারফত তাই খবর আসছে, যদিও এটা বিষয়ে আমি কনফার্ম নই, তবে হ্যাঁ অনুমান করা যাচ্ছে যে 7 লক্ষেরও বেশি নাকি ফর্ম ফিল আপ হয়েছে। এবং খুব একটা ভাইটাল ব্যাপার যে যাই কাট অফ বলুক না কেন কাট অফ নির্ধারিত হয় কিন্তু ভ্যাকেন্সি দেখে, তাই না। তো যেহেতু এবারে শূন্যপদ এখনও ঘোষিত হয়নি তাই এক্সপেক্টেড কাট অফের বিষয়টি কিন্তু খুব একটা গুরুত্ব আমাদের অন্তত দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ কাট অফ আমরা নিশ্চয়ই বলবো, এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি যেহেতু শূন্যপদ নেই এক্সপেক্টেড ধরা হচ্ছে যে 6 থেকে 6K থেকে 7K পর্যন্ত নাকি ভ্যাকেন্সি ডিক্লেয়ার হতে পারে, এখনও যদিও হয়নি। তাহলে 6 থেকে 7,000 ভ্যাকেন্সি বলছে নাকি বা সম্ভাবনা রয়েছে, এই ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। কিন্তু এই ভ্যাকেন্সি যদি ধরে নিই আমরা যে হ্যাঁ 6 থেকে 7,000 ভ্যাকেন্সি আসবে, তার উপর কাট অফ, তার উপর কী কাট অফ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সপেক্টেড কাট অফ আশা করতেই পারি। তাহলে যেহেতু এখনও শূন্যপদ ঘোষিত হয়নি তাই অনুমান করা যায় যে শূন্যপদের সংখ্যা অনেকে বলছে পূর্বের তুলনায় বেশি হবে, আবার প্রেডিক্ট করা হচ্ছে বা অনুমান করা হচ্ছে যে শূন্যপদ 6 থেকে 7,000 হবে। তো যাই হোক আমরা 6 থেকে 7,000 যদি শূন্যপদ ধরে থাকি তার উপর বেস করে চলো আমরা কাট অফটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি।
তাহলে এই কাট অফ দেখে নেওয়ার আগে আমি জাস্ট তোমাদের সামনে দুটো সালের যে প্রশ্নপত্র ছিল সেগুলোকে আরেকবার আলোকপাত করার চেষ্টা করব। 2019 সালের প্রশ্নপত্র যদি আমরা দেখি, সেই প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ ছিল। তুলনামূলক এই কারণেই বলছি, কার থেকে তুলনা করছি না 2024 থেকে তুলনা করছি। 2024 যে ক্লার্কশিপের পরীক্ষা পেরিয়ে গেল তার থেকে প্রশ্নের মান কিন্তু সহজ ছিল। কখন না 2019 সালের পরীক্ষাতে, তাতে কাট অফ একটু হাই গেছে। কিন্তু এবছর যে 4টি শিফটে পরীক্ষা হলো 16 তারিখ এবং 17 তারিখ মিলে, এই 4টে শিফটের পরীক্ষার প্রশ্নপত্রের মান দেখে কখনোই কিন্তু আমরা এই কথাটা বলতে পারি না যে প্রশ্নপত্র সহজ ছিল। প্রশ্নপত্র কিন্তু সহজ ছিল না, প্রশ্নের মান ছিল মডারেট টু হার্ড। হ্যাঁ, যার পরীক্ষা ভালো হয়েছে, যে প্রিপারেশন ভালো নিয়েছে, সে অবশ্যই র্যাঙ্ক করবে, সে অবশ্যই তার মার্কস 80-90 অ্যাবাভ যাবে, সে বিষয়টাতে আসছে না। কিন্তু আমাকে যদি কাট অফ বার করতে হয়, অবশ্যই আপনাকে কিন্তু প্রশ্নের মান ঠিকমতো বিচার করতে হবে। প্রশ্নের মান কিন্তু মডারেট টু হার্ড ছিল। তো সেক্ষেত্রে চলো আমরা এক্সপেক্টেড কাট অফের বিষয়টাতে আসি। দেখো, আমরা এক্সপেক্টেড কাট অফ বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে 2024 পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার যে এক্সপেক্টেড কাট অফ, আমার মত অনুসারে বা আমি যে এক্সপার্টদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে যে বিষয়টা অনুমান করতে পেরেছি, তার বেসিসে কিন্তু আমি একটা কাট অফ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো এরকম। দেখো, আমি কিন্তু জেনারেলের কাট অফ তুলে ধরার চেষ্টা করেছি 58 to 60 মধ্যে, 58 থেকে 60-এর মধ্যে জেনারেলের কাট অফ থাকবে। আপনাদের যদি এই স্কোর হচ্ছে, মোটামুটি আপনারা কনফার্ম থাকতে পারেন যে আপনি অবশ্যই মেন পরীক্ষার জন্য ডাক পাবেন। ওবিসি এর ক্ষেত্রে বলে রাখি 40 থেকে 42, 40 to 42 এর মধ্যে ওবিসি এই কাট অফ থাকছে। ওবিসি বি এর কাট অফ থাকছে 55 থেকে 56-র মধ্যে। অনেকে অনেক হাই কাট অফ বলবে, অবশ্যই বলতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, প্রশ্নের মান কিন্তু মডারেট টু হার্ড ছিল। তো সেক্ষেত্রে কাট অফ যে খুব বেশি যাবে তা কিন্তু বলা যায় না। অবশ্যই কাট অফ কিন্তু পূর্বের তুলনায়, অর্থাৎ 2019-এ যে কাট অফ হয়েছে, আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন বা ভরসা করতে পারেন যে ওর থেকে কাট অফ অবশ্যই কিন্তু কম হবে। এবং ওবিসি বি হয়ে গেল, ওবিসি এ তো বললাম, ওবিসি বিও বললাম। এসসির কাট অফ হচ্ছে 40 থেকে 45-এর মধ্যে। হ্যাঁ, 1-2 প্লাস মাইনাস হতে পারে, সেটা আলাদা ম্যাটার। তো মোটামুটি 44 থেকে 45 কিন্তু অবশ্যই কিন্তু এসসির কাট অফ হবে। এবং এসটির কাট অফ হতে চলেছে 28 থেকে 30-এর মধ্যে। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস 1 হতে পারে বা 2 হতে পারে, খুব বেশি হলে এর বেশি কিছু হেরফের হবে না। তো এই ছিল এক্সপেক্টেড কাট অফ। আপনাদের এই এক্সপেক্টেড কাট অফের বিষয়ে যদি কোনো কমেন্ট থেকে থাকে, কোনো মন্তব্য থেকে থাকে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বা এই ভিডিও কেমন হয়েছে, ভিডিওর যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনারা ভালোবেসে থাকেন বা এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।